বাংলাদেশের মার্কেটে আপনি যদি বলেন এখন পর্যন্ত সবথেকে ফেমাস স্পোর্টস বাইক কোনটা, তাহলে আমি যেটার সাথে দাঁড়ায় আছি R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান। R15 M আসছে, R15 ভার্সন 4 আসছে, বাট তারপরেও এখনো পর্যন্ত চাহিদা সবথেকে বেশি কোনটার যদি জিজ্ঞাসা করেন, তাহলে সেটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান। বাট একটা কথা হচ্ছে, ডাকাত যখন ডাকাতি করতে যায় সবথেকে বিত্তশালী বাড়িতে সবার আগে যায়, চাঁদাবাজ যখন চাঁদা চাইতে যায় সবথেকে বড় ফ্যাক্টরিতে সবার আগে চাঁদা চাইতে যায়। এগুলো কি জন্য বলতেছি বুঝতেছেন না, তাই না? ঠিক আছে, বুঝাই বলতেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বলবো 2026 সালে এসেও এই 2021 সালের প্রোডাকশন হওয়া R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান আপনার কেনা উচিত কিনা। R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান, হোয়াট মেক্স ইট সো স্পেশাল? চলেন প্রথমে এই বাইকটার স্পেশালিটিগুলো বলি। স্পেশালিটিগুলো বললে প্রথমত হচ্ছে ডিজাইনের কথা বলতে হয়। এটা এমন একটা ডিজাইন যেটা 2017 সালে এসেছিল অ্যান্ড এখন পর্যন্ত প্রায় 10 বছর হয়ে যাচ্ছে, বাট এটা দেখে ব্যাকডেটেড লাগে না, ইটস স্টিল আপ টু ডেট। সেকেন্ড বিষয়টা হচ্ছে এই বাইকের ইঞ্জিন 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4 ভ্যালভ এসওএসি একটা ইঞ্জিন আছে এই বাইকটাতে, অ্যান্ড ইয়ামাহা ইউজ করেছে এই বাইকটাতে ইয়ামাহার VVA টেকনোলজি, যেটার জন্য এই ইঞ্জিনটা যেরকম ভালো পাওয়ার প্রডিউস করে ওইরকম ভালো মাইলেজও দিতে পারে। মাইলেজ পাওয়া যায় অ্যারাউন্ড 45 কিলোমিটারের আশেপাশে প্রতি লিটারে। অ্যান্ড আপনারা যদি টপ স্পিডের কথা বলেন 159 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত টপ স্পিড দিতে পারে এই বাইকটা। এখানে আবার কথা আছে, এখন বলবেন অনেকেই তো এই সেম টপ স্পিড পান না কিংবা এই সেম মাইলেজ পান না। এটা রিজন হচ্ছে সবার রাইডিং স্টাইল একরকম না এবং সবার বাইকের কন্ডিশন একরকম না। আরেকটা বিষয় হচ্ছে 2017 সালে যখন এই বাইকটা লঞ্চ হয় তখন এই যে আপসাইড ডাউন সাসপেনশন, গোল্ডেন কালার আপসাইড ডাউন সাসপেনশন, এটা শুধুমাত্র R15 ভার্সন 3 তেই ছিল রিলায়েবল বাইকগুলোর মধ্যে। চাইনিজ আরো কিছু বাইকে ছিল, এছাড়া ইয়ামাহা এম স্ল্যাশও ছিল, বাট এম স্ল্যাশ তেমন একটা পপুলার হয়নি। স্পোর্টস বাইকের মধ্যে শুধুমাত্র এই বাইকটাতেই ছিল। এই যে ইউএসডি সাসপেনশন দেখে মানুষজন এই বাইকটার প্রেমে পড়ে যেত। এটা বলতে পারেন একটা স্ট্যাটাস সিম্বলের মতো ছিল তখন, যে আমার বাইক ইউএসডি সাসপেনশনওয়ালা ইন্দোনেশিয়ান বাইক। অ্যান্ড ইন্ডিয়ান বাইকগুলো কখনোই ওরকম দাম পাইতো না। এই জিনিসটাই এখনো পর্যন্ত চলতেছে। R15 ভার্সন 3 কিনতে গেলে ইন্ডিয়ানের জায়গায় ইন্দোনেশিয়ানটা মানুষজন একটু বেশি প্রায়োরিটি দেয়। বাস স্পেশালিটির কথা যদি বলি আপনাদেরকে, তাহলে স্পেশালিটি এখানেই শেষ। এই যে ইউএসডি সাসপেনশন, এই ডিজাইন এবং এই যে ইঞ্জিনটা, এই পর্যন্তই শেষ। বাট এখন কথা হচ্ছে R15 ভার্সন 4 আসছে, R15 ভার্সন 4এও এই সেম ইঞ্জিন। R15 ভার্সন 4 এর ডিজাইনটাও এরকমই অ্যাগ্রেসিভ। হ্যাঁ, ডিজাইনটা যার যার পার্সোনাল বিষয়, কারো কাছে V3টা বেশি ভালো লাগবে, কারো কাছে V4 এরটা বেশি ভালো লাগবে। R15 ভার্সন 4এও ইউএসডি সাসপেনশন দেয় এরকমই। তাহলে এখনো R15 ভার্সন 4 এর থেকে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ানটা কেন এত বেশি পপুলার? এইটা রিজন হচ্ছে মার্কেটে কিছু মিথ। অনেকেই মনে করে R15 ভার্সন 3টা বেশি পাওয়ারফুল ছিল, R15 ভার্সন 4 ওরকম পাওয়ারফুল না, টপ স্পিড R15 এ কম উঠে, পাওয়ার কমে গেছে ভার্সন 4 এ এসে। বাট টু বি অনেস্ট, BS6 হওয়ার পরের থেকে ইন্ডিয়ানের পাওয়ার একটু কমেছিল, বাট সেটাও খুবই সামান্য, নোটিসেবল তেমন কোনো ডিফারেন্স না। অ্যান্ড ইন্দোনেশিয়ানের পাওয়ার এখন পর্যন্ত একই রকম আছে, সেই 19.3 PS শুরু থেকে সবগুলা বাইকে, এবং 14.7 নিউটন মিটারস অফ টর্ক। লাস্ট আরেকটা বিষয় হচ্ছে মডিফিকেশন। অনেকে আপনাকে বলবে R15 ভার্সন 3 মডিফিকেশন করলে যত সুন্দর লাগে বা এটার জন্য যত রকম আফটার মার্কেট অ্যাক্সেসরিজ পাওয়া যায় ভার্সন 4 এর জন্য ওই পরিমাণে পাওয়া যায় না। এটা হচ্ছে আরেকটা মিথ্যা কথা। R15 ভার্সন 3 এর জন্য যে পরিমাণে পার্টস পাওয়া যায়, সেম পরিমাণে পার্টস R15 ভার্সন 4 এর জন্য পাওয়া যায়, এবং একই রকম এক্সপেন্সিভ, দেখতেও মোটামুটি একই রকম লাগে। ওই দিন শেষে আপনার কাছে যদি R15 ভার্সন 3 এর ডিজাইন বেশি পছন্দ হয়, তাহলে ওই মডিফিকেশনগুলো আপনার R15 ভার্সন 3 এর উপরে বেশি ভালো লাগবে। আর যদি ভার্সন 4 এর ডিজাইন আপনার কাছে বেশি ভালো লাগে, ওই মডিফিকেশনগুলো R15 ভার্সন 4 এর উপরে ভালো লাগবে। এই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে সবকিছু যদি একই রকম হয়, তাহলে এই ভিডিওটা কেন বানাচ্ছি? শুধুমাত্র এটা বলার জন্য যে 2026 সালেও এটা কেনা যাবে কিনা? ওয়েল, এর আগে 2022 সালের দিকে একটা ভিডিওতে মেবি আমি আপনাদেরকে বলেছিলাম যে বাইক যদি ভালো হয় 26 কেন। এটা যদি মনে করেন যে 2126 সাল হয়ে যায়, তখনও আপনি এই বাইক কিনতে পারবেন যদি আপনি রানিং কন্ডিশনে পান, কোনো সমস্যা নেই। তাহলে ভিডিওটা কেন করতেছি? চলেন এটা বলি আপনাদেরকে অ্যাকশন ক্যাম্প সেটআপে বাইকটা রাইড করতে করতে। বলতে বলতে দেখেন খালি R15 আর R15, এগুলো হচ্ছে রায়ান মোটরসের বাইক, শ্যুট করার জন্য আসছে এখানে। আমিও বাইকটা নিয়ে আসছি রায়ান মোটরস থেকে। এই বাইকটা দিয়ে আমরা এতক্ষণ শ্যুট করলাম, সো চালানোর জন্য এটাই নিয়ে যাই। এখন যারা R15 ভার্সন 3 বা 4 যে কোনো বাইক কিনতে যাচ্ছেন, আপনারা কিন্তু চলে আসতে পারেন রায়ান মোটরসে। শোরুমের যে পেজটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা হচ্ছে এখান থেকে ফলো করতে পারেন। যে কোনো টাইপের ইউজ বাইক কিনতে গেলে আপনারা হচ্ছে এখান থেকে কিনতে পারবেন। এখন চলেন এটা রাইড করা শুরু করি। অ্যান্ড আপনাদেরকে বলি যে ওই যে ভিডিও শুরুতে কি বলতেছিলাম, ভিডিও শুরুতে চাঁদাবাজ, ডাকাত এসব বলে যে উদাহরণ দিচ্ছিলাম, সেটা হচ্ছে স্ক্যাম।
স্ক্যামের উদাহরণ দিচ্ছিলাম। R15 ভার্সন 3 যেহেতু ইউজড বাইক মার্কেটে সবথেকে পপুলার বাইক, এই জন্য সবথেকে বেশি স্ক্যাম হয় এই বাইকের ওপরে। কি স্ক্যাম হয়? প্রথমত স্ক্যাম হয় হচ্ছে কিলোমিটারে। যেমন ধরেন এটা 14,400 কিলোমিটার চলা, এখন আমি এটা কমায় দিলাম, 7,000 করে দিলাম। পুরো বাইক দেখা, মানে বাইক এমনভাবে রেডি করা যায়, পুরো বাইক দেখা কারো বাপের ক্ষমতা নেই যে বলে দিবে যে এটা 7,000 কিলোমিটার চলা, যদিও এটা ওয়াইডিটি টেস্ট না করে। এরপরে অ্যাক্সিডেন্টাল বাইক থাকে যেগুলা রিপেয়ার করে সেল করে দেয়। R15 ভার্সন 3 যদি আপনি এখন কিনতে চান, সেকেন্ড হ্যান্ড মার্কেট ছাড়া 2026 সালে এসে আপনি R15 ভার্সন 3 কিনতে পারবেন না। যদি নতুন কিনতে চান তাহলে তো ওটা আরও বড় একটা স্ক্যাম। 2021 সালের প্রোডাকশন হওয়া বাইক আপনার 7 লাখ টাকার আশেপাশে দিয়ে কিনতে হবে। সো এটা আরও বড় একটা স্ক্যাম। ওটার দিকে যদি যান আপনি তাহলে আরও আগে ঠকতেছেন। এই বাইকটার লাস্ট প্রোডাকশন হয়েছে কবে? 2021 সালে। আপনি যদি এখন 2026 সালে এসেও এই বাইকটা কিনেন, তারপরেও 2021 সালে লাস্ট প্রোডাকশন হয়েছে। এখন কথা হচ্ছে তাহলে 2026 সালে বা 2025 সালে যে নতুন মার্কেটে বাইকগুলো ছিল এগুলো তাহলে কিভাবে আসছিল? ওয়েল, এগুলো আসছিল হচ্ছে ইন্দোনেশিয়ান মার্কেটে যেসব আনসোল্ড বাইক ছিল এবং কিছু রিফারবিশড বাইক আছে যেগুলা একদম পলিশ করে 0 কিলোমিটার করে বাংলাদেশের মার্কেটে এনে সেল করা হয়েছে। ইয়েপ, ইটস ট্রু, এটা হয় বাংলাদেশের মার্কেটে। আচ্ছা, অফিসিয়ালি ইন্ডিয়ান ভার্সন 3 কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, ওই ফার্স্ট BS4 মডেলটা। ওইটা কিন্তু আবার 2021 লাস্ট প্রোডাকশন না, ওইটার প্রোডাকশন এখনও হয়, ওইটা অফিসিয়ালি আসে। বাট ভিডিওটা ওইটা নিয়ে না, ভিডিওটা হচ্ছে এইটা নিয়ে, কারণ ওইটার থেকেও এইটার ডিমান্ড প্রচুর পরিমাণে বেশি। অ্যান্ড ভাই, যেহেতু ইউজড বাইক মার্কেটে আমি ইউজড বাইক ব্যবসার সাথে জড়িত আছি মোটামুটি 1.5-2 বছরের মতো হয়ে গেছে। সো আমি আপনাদেরকে এইটা শিওরলি বলতে পারবো যে ভাই, এই বাইকগুলা যেইভাবে রেডি করা হয়, মানে যেইভাবে রেডি হওয়ার পরে শোরুমে আসে, কারো বাপের ক্ষমতা নাই যে দেখা বলবে যে এই বাইকটা মিটার টেম্পার করা হয়েছে, এই বাইকটা তো এতগুলো চলা। অ্যান্ড এই যে আমি আপনাদেরকে রেডি করার ব্যাপারটা বললাম, এটা কিন্তু কোনো শোরুমই করে না। এটা শোরুমে আসার আগে এই জিনিসগুলো হয়ে যায়। আপনি মিরপুরে 2 টাইপের শোরুম পাবেন। মিরপুরে এক হচ্ছে মিরপুর 1-2 নাম্বারের দিকে শোরুম। এই মিরপুর 1-2 নাম্বারের দিকে 90% শোরুম হচ্ছে যারা ফ্রেশ বাইক ছাড়া বাইক নেয় না। আর হচ্ছে আপনি মিরপুর 6 নম্বরে শোরুম পাবেন। মিরপুর 6 নম্বরে যে শোরুমগুলো পাবেন ওইখানে ফ্রেশ বাইক ছাড়া সব বাইক নেয় না। ওখানেও ফ্রেশ বাইক নেয়, বাট ওখানে ফ্রেশ বাইক তুলনামূলক কিছু কম থাকে। এখানে 2 টাইপের বিজনেসম্যানের 2 টাইপের মার্কেট ফিলোসফি। প্রথমটা হচ্ছে আপনার, যেমন মিরপুর 1-2 নম্বরের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এখানকার বিজনেসম্যানরা চিন্তা করে আমি যত নতুন বাইক আনতে পারি, আমি পারলে 100 কিলো চলা 200 কিলো চলা ইউজ বাইক আনবো। এবং এই 100 কিলো চলা 200 কিলো চলা ইউজ বাইকগুলো আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে দেখলে শুধুমাত্র মিরপুর 1 নম্বর 2 নম্বরের শোরুমগুলোতেই দেখবেন ম্যাক্সিমাম। আর মিরপুর 6 নম্বরের দিকে যে মার্কেটগুলো, তাদের টার্গেট হচ্ছে ভাই আমি কিছু কম প্রাইসে বাইক দিব, বাইকের প্রাইস যদি কম হয় কাস্টমার যেন আর একটু বেশি অ্যাফোর্ডেবলভাবে নিতে পারে, ওইভাবে হচ্ছে ওরা বাইকের কালেকশনগুলো রাখে। মিরপুর 1 নম্বর 2 নম্বরে যে কটা শোরুম আছে এগুলোর ক্ষেত্রে আমি একটা গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো, ইঞ্জিন খোলা বাইক কেউই রাখে না। সবাই একদম ইনটেক ইঞ্জিন হইলেই রাখে। ওই সর্বোচ্চ এইসব জায়গায় আপনি R15 ভার্সন 3 ক্ষেত্রে ফল্ট পাইলে এটুকু পাইবেন যে মিটার কমানো আছে। এবং এর মধ্যে কিছু কিছু বিজনেসম্যান আছে আপনাকে বইলেই দেয় যে ভাই মিটার কমানো আছে, আপনি এভাবে নিতে পারেন, না হলে ভাই কিছু করার নাই। কেউ আছে আপনাকে আবার গ্যারান্টি দিয়ে দিবে যে ভাই একদম 100% জেনুইন ওডো। আমি আপনাদেরকে এটা একটা টেকনিক বলে দিই, যদি বাইক বিক্রি করার সময় আপনাকে গ্যারান্টি দেয় যে ভাই আপনি ওয়াইডিটি করেন, যাই করেন তাই করেন, একদম জেনুইন ওডো, তাহলে আপনি হ্যাঁ বিশ্বাস করতে পারেন জেনুইন ওডো, আপনি ওয়াইডিটি চেক করে দেখতে পারেন। বাট যখন কোনো একটা বিজনেসম্যান আপনাকে বলবে ভাই আমি এভাবেই পাইছি, তার মানে ভাই সমস্যা আছে। বিকজ আপনি যে কোয়েশ্চেন করছেন ওইটার অ্যান্সার হওয়ার কথা যে হ্যাঁ ভাই জেনুইন ওডো, অথবা না ভাই এটা মিটার টেম্পার করা, আমি এভাবেই পাইছি, দিস ইজ নট দ্য অ্যান্সার। উনি আপনার কথা ঘোরানোর চেষ্টা করতেছে। ওকে, আপনাদেরকে অনেক বড় একটা জিনিস বুঝাই দিছি আমি আজকে। এরপরে সেকেন্ড যে বিষয়টা, অ্যাক্সিডেন্টাল বাইক কিনা, ভাই এটা আপনার চালায় বুঝতে হবে। অ্যাক্সিডেন্টাল বাইক যদি ছোটোখাটো একটা স্ক্র্যাচ ট্যাচওয়ালা থাকে এবং সেটা যদি ঠিকঠাক করানো থাকে, চালাইতে যদি কোনো সমস্যা না হয়, তাহলে ভাই ওটা অ্যাক্সিডেন্টাল বাইক কিনা এটা নিয়ে আপনার কোনো কিছু যায় আসার কথা না। যেমন ধরেন কোনো একটা বাইকের হেডলাইট ভাঙছিল কোনোবার, ইন্দোনেশিয়ান হেডলাইটের জায়গায় ইন্ডিয়ান হেডলাইট লাগানো, বাট বাইক চালাইতে ঠিকঠাক, তো হ্যাঁ আপনি নিতে পারেন। মেবি অ্যাক্সিডেন্ট করছিল, মেবি যা ভাঙছে ওগুলো চেঞ্জ করছে। এরপরে থার্ড যে বিষয়টা বললাম সেই বিষয়টা হচ্ছে কালার। সো এতদিন পর্যন্ত ওই 2021 সালের কালার, 5 বছর ভাই 2-1টা জায়গায় 2-1টা ছোটোখাটো স্ক্র্যাচ লাগবেই। এটা দেখা যায় অনেক শোরুমওয়ালারাই নিয়ে টাচ আপ করায় আনে, একদম নতুনের মতো করে রাখে বাইক, কারণ টাচ আপে বাইক সেল করতে সুবিধা হয়। এই যে বলতে বলতে মিরপুর 6 নম্বরের শোরুমগুলোর আশেপাশে চলে আসছি। এখন দেখেন ভাই, আমি টাচ আপের বিরোধী না, আমার টাচ আপ নিয়ে কোনো সমস্যা নেই। আমার বাইকে ছোটোখাটো স্পট থাকলে আমি নিজেই টাচ আপ দিয়ে নিতাম, ওটা যদি শোরুমওয়ালারা দিয়ে দেয়, আমি যদি একদম পলিশড বাইক পাই আমার নিয়ে কোনো সমস্যা নেই। বাট হ্যাঁ, ফুল বাইক ধরেন কালার করা, এখানে আপনাকে বললো ভাই এটাই জেনুইন কালার, এটা তাহলে স্ক্যাম করতেছে। যে জিনিসগুলো আপনারা আইসা দেখেন এগুলো অ্যাকচুয়ালি একটা ইউজ বাইক কেনার ক্ষেত্রে, স্পেশালি এরকম 4-5 বছর পুরাতন একটা ইউজ বাইক কেনার ক্ষেত্রে দেখার জিনিসই না। মেইনলি দেখার জিনিস কি জানেন,
মেইনলি দেখার জিনিস হচ্ছে কিলোমিটার কয় কিলো চলছে। এরপরে সেকেন্ড জিনিস হচ্ছে বাইক চালায় এখন কেমন লাগতেছে, কন্ডিশন ঠিকঠাক আছে কিনা। ভাই যদি কন্ডিশন ঠিক থাকে, যদি চালায় ঠিকঠাক থাকে, মিটারে যে কিলোমিটারটা আছে এই কিলোমিটারটার উপরে হবে দাম। এখন কেন এই কিলোমিটারটার উপরে হবে দাম? এখন আপনি যে কিনতেছেন 20,000 কিলোমিটার দেখা, আপনি তো 20,000 কিলোমিটারের দাম দিচ্ছেন। সো এই যে 4 লাখ টাকা দিয়ে যে কিনলেন, এখন ধরেন এই 20,000 কিলো চলা বাইকটা, বা ধরেন এই যে এটা 14,000 কিলোমিটার চলা, এটা যদি এখন 30,000 কিলোমিটার চলা হয়, পুরো ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে না? তাহলে তো আমি যা চিন্তা করছি তার থেকে বেশি আমার ইঞ্জিনের লাইফ চলে গেছে। সো আমার অন্যান্য খরচ একটু তাড়াতাড়ি আসতেছে না। টাইমের সাথে বাইকের বয়সের সাথে যে খরচগুলা, এই খরচগুলো তো জমতেছে, যেটা আপনি জানেন না। এখন আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি অনেক দিন বাইকটা রাখবেন, আপনি কিভাবে রাখবেন ভাই? আপনার তো খরচ বেড়ে যাবে প্রচুর বেশি। আপনি তো বেশি দাম দিয়ে কিনে ফেলছেন বাইকটা। ইঞ্জিন চেক করার ক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সিম্পল একটা বিষয়। যদি সিলিন্ডার চেঞ্জ করা থাকে তাহলে ইঞ্জিনের হেড, ইঞ্জিনের এই যে এখানকার কালার এবং সিলিন্ডারের কালার ম্যাচ করবে না, সোজা হিসাব। এখন হইতে পারে যে আপনাকে এই বাইকটা সেকেন্ড হ্যান্ড বিক্রি করতেছে, সে এত ভালো মানুষ না, সে সিলিন্ডার চেঞ্জ না করে সে শুধুমাত্র কোনোভাবে রিপেয়ার করে আপনাকে বাইক দিয়ে দিছে। সিলিন্ডার যদি পুরোটা চেঞ্জ করা থাকে, ভালো করে রিবিল্ড করা থাকে, তাহলে ভাই রিবিল্ড করা থাকলেও কোনো সমস্যা নেই। বাট যদি সে আপনার সাথে স্ক্যাম করার চিন্তাই থাকে, সে এত কিছু করবে না। কারণ সে তো তখন তাহলে দেখতে পারবে যে সিলিন্ডার যদি চেঞ্জ করে তাহলে দেখা যাচ্ছে যে সিলিন্ডার চেঞ্জ করা। তখন সে কী করবে? তখন এই সিলিন্ডারের উপরে সে স্লিপে পলিশ করবে, সে এক সাইজ বড় পিস্টন লাগাই দিতে পারে, অথবা সে স্লিপ চেঞ্জ করে ওখানে স্টক সাইজের পিস্টনই লাগাই দিতে পারে। ওটা করলে আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না। বাট আপনি যেটা দেখে বুঝতে পারবেন সেটা হচ্ছে এই যে নাটগুলা, এই নাটগুলা দেখে। এখন অয়েল ফিল্টার কিন্তু বারবার খোলা হয়। সো অয়েল ফিল্টারে এই 3টা নাটের ভিতরে একটু ক্ষয় থাকবে যে এই নাটগুলা বারবার খোলা হয়েছে। গেল এই যে ক্লাচ সাইডটা খোলা হইতেই পারে। এইখানে হচ্ছে ক্লাচ প্লেট যদি যায়, দেখেন ক্লাচ প্লেট ইঞ্জিনের তেমন একটা গুরুত্বপূর্ণ পার্ট না, তেমন একটা দামি পার্টও না। আপনার মন চাইলে আপনি বাইক নিয়ে তখনও বদলাইতে পারেন যদি ক্লাচ প্লেটের সমস্যা থাকে। আর ক্লাচ প্লেট বদলাইছে কিনা এটা আপনি শিওরলি ধরতেও পারবেন না, কারণ এখানে একটা ফিল্টারও থাকে, যে ফিল্টারটার জন্য হচ্ছে আপনার এই সাইডটা মাঝে মধ্যে খুলে, কিংবা অনেক কাজে এটা খুলে। বাট এই যে এই ক্লাচ সাইডের বাইরে এই যে ভিতরের যে নাটগুলা না, এই নাটগুলা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই নাটগুলা কয়বার খুলছে, কিভাবে কি, ওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে বাইকের অ্যাকচুয়ালি ইঞ্জিন খোলা হয়েছে কি না। অ্যান্ড এটার জন্য আপনারা করতে পারেন যেটা, সেটা হচ্ছে আপনারা আপনাদের কোনো একটা পরিচিত মেকানিক সাথে নিয়ে আসতে পারেন, যে এইসব জিনিসপত্র বুঝে, যে 2-1 ইঞ্জিন খুলছে সে নাট দেখেই বলে দিবে খুলছে কি খোলে নাই কোনো দিন। বাট আপনারা যেটা করেন, আপনারা পরিচিত কোনো মেকানিক নাই না, আপনারা ফেসবুকে দেখছেন একজন আরেকজনের বাইক কিনে দিছে, আপনারা তারে নক দেন যে ভাই চলেন আমিও একটা বাইক কিনবো। সে আপনার থেকেও 2 টাকা নেয়, সে শোরুম থেকেও 10,000 টাকা নিয়ে আপনারা বাইক কিনে দেয়। বাইকের বোঝে না মাথা, বাইকের কিছু বুঝুক আর না বুঝুক, এখন এরকম অনেক লোক আছে যারা একটা করে ক্যামেরা লাগায় ব্লগ করে, আমি অমুককে বাইক কিনে দিচ্ছি, তোমাকে বাইক কিনে দিচ্ছি। ওগুলো দেখে আরও মানুষজন তাদেরকে নিয়ে শোরুমে আসে। ভাই এদেরকে নিয়ে এসে আপনি আরও একটা স্ক্যামে পড়তেছেন। বাইক প্রতি 10,000 টাকা করে নিয়ে যায় তারা, আপনারা যাওয়ার পরে যে 10,000 টাকা আপনি কম পাইতেন। সো এরকম কোনো ব্লগার ভাইটাই না এনে বেটার হবে আপনি যদি কোনো একটা পরিচিত মেকানিক নিয়ে আসেন, সে আপনার কাজে লাগবে বেশি। এখন দেখেন R15 SOEC ইঞ্জিন, ট্যাপিট অ্যাডজাস্ট করার জন্য আপনার হেড খুলতেই হবে। সো হেডের নাটগুলো আপনি অবভিয়াসলি ড্যামেজ পাবেন। এত কিছু যে বুঝাইলাম, এখন কথা হচ্ছে 2026 সালে এসে R15 ভার্সন 3 কিনবেন কিনা। ওয়েল এটা নিয়ে লাস্ট ভিডিও করছিলাম আমি 2022 সালে, অ্যান্ড তারপরে আমি ভাবছিলাম যে এই বাইকটা ক্রেজ হয়তো শেষ হয়ে যাবে। বাট 2022 সাল থেকে এখন 2026 সাল, এতদিন পর্যন্ত এই বাইকটার ক্রেজও বাড়ছে এবং তার পাশাপাশি এই বাইকটার দামও বাড়ছে। ওয়েল আমি এত অত্যাধিক পরিমাণে দামের বিরোধী, এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাট আমি জানি পাবলিক চুতিয়া, পাবলিক কিনবেই। এটা 4.5 লাখ কেন, ইউজ মার্কেটে কালকে যদি R15 ভার্সন 3 5 লাখ করে চলে তারপরেও মানুষজন কিনবে, আমি যাই বলি আর তাই বলি। বাট আমি বলবো আপনাদেরকে, ভাই এত পাগল হয়েন না। আপনি যেই টাকা দিয়ে R15 ভার্সন 3 কিনতেছেন, ওই টাকা দিয়ে আপনি ভার্সন 4 কিনেন, 20,000 টাকা বাড়াই কিনেন, তারপরেও আপনি তো আরেকটু ভালো বাইক পাইতেছেন। 20,000 টাকা 30,000 টাকা বাড়ায় যদি আপনি ভার্সন 4 পাওয়া যান, কিংবা ধরেন আপনি ইন্দোনেশিয়ানই নিতে হবে এরকম কোনো কথা নেই, আপনি মোটামুটি কাছাকাছি দামে আপনি যদি R15 ভার্সন 3 ইন্ডিয়ানটা পান, লেটেস্ট মডেল কিনতে পারবেন, আপনি 24-25 প্রোডাকশন কিনতে পারবেন। তারপর হচ্ছে ভার্সন 4 যদি কিনেন, ইন্ডিয়ান ইন্দো যেটাই কিনেন আপনি লেটেস্ট প্রোডাকশন কিনতে পারবেন। সো এগুলো আপনার জন্য সুবিধা। আমার ক্ষেত্রে মানে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যে আপনারা যদি R15 কিনতে চান তাহলে ভার্সন 3 কেনাটা অ্যাভয়েড করুন, কারণ দাম অত্যাধিক পরিমাণে বেশি। সো ভিডিওর কনক্লুশন হলো, আপনি যদি R15 ভার্সন 3 কিনতে চান 2026 কেন, 2036 সালে এসেও আপনি ভালো কন্ডিশনের পাইলে অবশ্যই কিনতে পারেন, কিচ্ছু যায় আসে না ভাই। ইঞ্জিন ঠিক আছে, চ্যাসিস ঠিক আছে, পার্টস এখন অ্যাভেলেবল আছে, কিনে ফেলেন, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে স্ক্যামের শিকার হবেন না। আর বাদ বাকি যে বিল্ডিংয়ে হচ্ছে রায়ান মোটরস। সো আপনারা কেউ যদি ইউজ বাইক কিনতে চান অবশ্যই রায়ান মোটরসে আসতে পারেন। আজকে ভিডিওটা চলেন এখানে এন্ড করি।
That's it for today. Thanks for watching. See you next one. Till then, stay subscribed, wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.